আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং এবং এই ক্লাসটা অ্যাকচুয়ালি যারা এসএসসি 26 আছেন তাদের জন্য। কথাটা হচ্ছে যে ভাইয়া পরীক্ষা তো শেষ, তাহলে এখন আবার কিসের ক্লাস? এখন অ্যাকচুয়ালি পরীক্ষা শেষ হয়ে কিন্তু সব কিছু শেষ হয়নি, তোমাদের সামনে কিন্তু একটা প্র্যাকটিক্যালের মতো একটা তোমাদের এক্সামের ব্যবস্থা আছে। টু বি অনেস্ট, প্র্যাকটিক্যাল এক্সামে অ্যাকচুয়ালি কী হয়, অলমোস্ট ইনস্টিটিউটগুলো অ্যাকচুয়ালি নেয় না বা হচ্ছে এটা সহজের উপরে ছেড়ে দেয়। বাট কখনো যদি তোমাকে ধাম করে কোনো টিচার এসে জিজ্ঞেস করে কোনো টপিক নিয়ে, তুমি যাতে ভালো মতো অ্যান্সার করতে পারো, এটার কারণে আমি টপমোস্ট 3 থেকে 4টা প্র্যাকটিক্যাল যেখানে টিচার খুব বেশি পরিমাণে ইউজ টু কোশ্চেন করতে, সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব। অর্থাৎ এই প্র্যাকটিক্যালটা তোমার বেসিকটা দেওয়া হবে, কিভাবে লিখবা অবশ্যই তোমার পাশে লেখা আছে, এটা বুঝাই দিব। তার মানে A to Z যা আছে সব কিছু তোমাকে ফিগার আউট করতে শেখাবো। সো চলো কথা না বলে শুরু করি আজকের এই প্র্যাকটিক্যাল ক্লাসের টোটাল কনসেপ্ট। সো প্রথমে তুমি দেখতে পারতেছো আমার এখানে আছে পরীক্ষণের নাম আয়তকার বস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল এবং বস্তুর আয়তন নির্ণয়। ঠিক আছে, এখন এই আয়তকার বস্তুর কোনো একটা আয়তকার বস্তু, ধরো আমি যদি এখান থেকে এই বস্তুটা নিই, ঠিক আছে, এই বস্তুটার কোনো একটা পৃষ্ঠ, ধরো এই পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছ এবং এই আয়তকার বস্তুর আয়তনটা নির্ণয় করতে চাচ্ছ, তাহলে এখন তুমি কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে করবা? প্রথম কথা হচ্ছে সবথেকে বেটার ইনস্ট্রুমেন্ট হচ্ছে স্লাইড ক্যালিভার্স, এবং স্লাইড ক্যালিভার্স থেকে টিচাররা অনেক 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 কোশ্চেন করে তোমাকে যদি ধরে। হোপ দ্যাট ধরবে না, বাই চান্স যদি ধরে তোমাকে, তারা যদি পারো সেটা নিয়ে এখন আলোচনা। প্রথম কথা, এই স্লাইড ক্যালিভার্স তোমরা অনেকেই স্কিপ করছো, তোমাদের চ্যাপ্টার 1-এ ছিল, তোমরা স্কিপ করে গেছো এবং ভালো মতোই তোমরা আশা করি এক্সামটা দিছো ফিজিক্সে। এখন হচ্ছে তুমি যদি হালকা একটুখানি বেসিকটা দেখো, তোমাদের জন্য কিন্তু সিমুলেশনও আছে যাতে ভালো মতো বুঝতে পারো। আমি সিমুলেশন দেখাই বুঝাবো, সো পাশে রাখি এই জিনিসটা। এখন হচ্ছে আমি আগে সিমুলেশনটা দেখাই নেই। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্লাইড ক্যালিভার্স। এই স্লাইড ক্যালিভার্সে তোমার 3টা জিনিস ভালো মতো বুঝতে হয়। একটা হচ্ছে রৈখিক স্কেল, একটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল, আর একটা হচ্ছে তোমার ভার্নিয়ার সমাপতন। এই 3টা টপিক যদি ভালো মতো বুঝতে পারো তাহলে তুমি ইজিলি জিনিসটা ফিগার আউট করতে পারবে। তার আগে তোমাদের এইটার ব্যবহারটা কিছু দেখাই। যেমন এই স্লাইড ক্যালিভার্সে তোমার 2টা পার্ট আছে, এই যে 2টা পার্ট, এইখানে একটা পার্ট আছে, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট। মাথায় রাখবা এই পার্টটা হচ্ছে ফিক্সড জ, মানে এই পার্টটাকে তুমি কখনোই মুভ করতে পারবে না। এই পার্টটা হচ্ছে আমাদের মুভেবল জ মানে চোয়াল আর কি। ঠিক আছে, এই পার্টটাকে তুমি মুভ করতে পারবা। কিভাবে মুভ করতে পারবা দেখো, এই যে এই পার্টটাকে কিন্তু এরকমভাবে মুভ করতেছো। ঠিক আছে, এইটা হচ্ছে ফিক্সড জ, এটা হচ্ছে আমাদের মুভেবল জ। আমি লিখি, আবার লিখে রাখি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। এইটা হচ্ছে আমাদের ফিক্সড জ, এইটা হচ্ছে আমাদের মুভেবল জ। এই যে স্কেলটা দেখতেছো না মাঝে, এই স্কেলটাকে বলা হয় মেইন স্কেল। এই স্কেলটাকে বলা হয় ভাইয়া মেইন স্কেল। আর এই যে ছোট্ট একটা স্কেল দেখতে পারতেছো তুমি, এই যে ছোট্ট একটা স্কেল দেখতে পারতেছো, এই যে ছোট্ট একটা স্কেল, এই স্কেলটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, তার মানে এখান থেকে মেইনলি 4টা জিনিস, ফিক্সড জ, মুভেবল জ, মেইন স্কেল, ভার্নিয়ার স্কেল। এই জিনিসগুলো কম্পোনেন্ট যদি ভালো মতো বুঝো তাহলে তোমার এই যে 3টা টপিক বলছিলাম ওই 3টা টপিক ভালো মতো ধরতে পারবা। আচ্ছা, এবার হচ্ছে তুমি এই প্র্যাকটিক্যালটা কিভাবে করবা। তোমার মেইন কনসেপ্টটাই হচ্ছে যে তুমি যে এই যে আয়তকার বস্তুটা নিছো, এই আয়তকার বস্তুর প্রথমে তুমি ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাচ্ছ। তুমি অ্যাকচুয়ালি কি নির্ণয় করতে চাচ্ছ? ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল বলতে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখতেছো আয়তকার বস্তু, এইটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য, এইটা হচ্ছে আমাদের প্রস্থ। তুমি এখন কি করবা, এই যে বস্তুটা আছে না দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে তুমি ধরো এই যে এভাবে রেখে দিলা। ঠিক আছে, এই দৈর্ঘ্যটাকে তুমি এই 2টা জয়ের মাঝে রেখে দিলা। এই দৈর্ঘ্যটাকে তুমি এইভাবে এই 2টা জয়ের মাঝে রেখে দিলা। ঠিক আছে, এই যে মাঝে রেখে দিছো না, এবার তুমি দেখো যে তোমার রৈখিক স্কেলের পার্টটা কতটুকু আসতেছে। দেখো এখানে আছে না, এটা আমি ফিক্সড করে ফেললাম। এবার তুমি দেখো, তোমার মাথায় রাখবা প্রথমে তোমার রৈখিক
স্কেলের পার্ট, তারপরে লাগবে হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল পার্ট, ভার্নিয়ার স্কেলের পার্ট। আচ্ছা, রৈখিক স্কেলের পার্টের জন্য তোমাকে মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে তোমার এই যে জিরো দাগটা আছে না, এই যে এখানে তোমার জিরো দাগটা আছে না, এই জিরো দাগ কয়টা এই মেইন স্কেল বরাবর কয়টা দাগ অতিক্রম করছে সেটাই হচ্ছে আমাদের রৈখিক স্কেলের পার্ট। আমি আবার বলতেছি, এই যে জিরো দাগটা আছে না ভাইয়া, ভাইয়া এই যে জিরো দাগটা আছে না আমার, এই যে জিরো, এই যে জিরো, এই জিরো, এই যে মেইন স্কেল, এই মেইন স্কেল বরাবর কতগুলা দাগ অতিক্রম করছে সেটাকেই তোমার রৈখিক স্কেলের পার্ট আকারে ধরতে হবে। তুমি চিন্তা করো, মেইন স্কেল আমার এইখানে, এইখানে, এখানে যদি হয় তাহলে তুমি দেখো যে 0.5, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 0.9, 0.9 ঘর অতিক্রম করছে। আবার বলতেছি 0.9 ঘর অতিক্রম করছে। তাহলে রৈখিক স্কেলের পার্ট কত আসবে? 0.9 এত মিটার। ঠিক আছে, এটা তো সেন্টিমিটারে দেওয়া, ও সরি এটা সেন্টিমিটারে দেওয়া, দুঃখিত, সেন্টিমিটারে দেওয়া। সো এখান থেকে আসবে এত সেন্টিমিটার। বুঝা গেছে এটা? আচ্ছা, ভার্নিয়ার স্কেলের কনসেপ্টটা হচ্ছে যে এই যে ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেলটা মেইন স্কেলের কোন দাগের সাথে মিলে যাচ্ছে। তুমি দেখো এই জিরো দাগের সাথে, আচ্ছা আমি একটু সরি, তুমি দেখো যে মেইন স্কেলের পার্টটা তুমি বুঝতে পারছো নাকি, একটু সরি, তুমি দেখো মেইন স্কেলের পার্টটা বুঝতে পারছো নাকি। এই ভার্নিয়ার স্কেলে জিরো দাগ মেইন স্কেল বরাবর যতগুলো দাগ অতিক্রম করছে 0.9 দাগ, সে এই দাগটা পারফেক্টলি অতিক্রম করছে, তাই 0.9 দিছি। সরে গেছি, বুঝা গেছে? আচ্ছা, এবার আসো ভার্নিয়ার স্কেলের পার্টটা কিভাবে করা হয়। ভার্নিয়ার স্কেলের পার্টটা দেখার জন্য তোমাকে দেখতে হবে এই যে ভার্নিয়ার স্কেলের দাগগুলো আছে না, এই দাগ, এই দাগ, এই দাগ, এই দাগ, এই 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 দাগগুলা মেইন স্কেলের কোন দাগের সাথে মিলে যাচ্ছে। দেখো জিরো দাগটা কোন মেইন স্কেলে কোনো দাগের সাথে মিলতেছে না, এই এক দাগটা মেইন স্কেলে কোনো দাগের সাথে মিলতেছে না, দুই দাগটা মেইন স্কেলে দাগের সাথে মিলতেছে না, তিন মিলতেছে না, চারটা কিন্তু মিলতেছে মনে হয়। দেখো এই চারটা কিন্তু মিলতেছে মনে হয়, একদম কাছাকাছি গেছে। 5 নাম্বার দাগটা আবার মেলার মতো না, একটু দূরে। 6 নাম্বার দাগটাও দূরে, 7 নাম্বার দাগটা দূরে, 8 নাম্বার দাগটাও দূরে। তারপরে ভার্নিয়ার স্কেলের মানটা কত আসবে? 7। এখান থেকে 7 বসাবো। আচ্ছা আমি কালো কালি নেই, তাহলে এখান থেকে 7 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝা গেছে 7 সেন্টিমিটার। আচ্ছা, এখানে হচ্ছে মেইন কনসেপ্টটা, এখানে সেন্টিমিটার দিব নাকি। এখানে কথা হচ্ছে যে আমার মেইন স্কেলটা সেন্টিমিটারে ছিল, বাট ভার্নিয়ার স্কেলটা মিলিমিটারে ছিল। ঠিক আছে, এই স্কেল মোতাবেক ভার্নিয়ার স্কেলটা অ্যাকচুয়ালি মিলিমিটারে ছিল, 7 মিলিমিটার। ওকে, আচ্ছা এবার তুমি তাহলে রৈখিক স্কেলের পার্টটা বুঝলা, ভার্নিয়ার স্কেলের পার্টটা বুঝলা। এবার হচ্ছে কনসেপ্টটা ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন, এই ভার্নিয়ার সমপাতনের সূত্র হচ্ছে ভার্নিয়ার স্কেলে প্রতি এক দাগের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের প্রতি এক ঘরের দৈর্ঘ্য, আর এখানে হচ্ছে ভার্নিয়ার সংখ্যা বা ভার্নিয়ারের সীমা, ভার্নিয়ার সীমা। এইবার দেখেন ভার্নিয়ার স্কেল প্রতি এক ঘরের দৈর্ঘ্য কত ধরছিলাম? 1 মিলিমিটার, 1 মিলিমিটার। এবার ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা কয়টা আছে? 0 থেকে 10, তাহলে 10টা দাগ আছে, তার মানে 0.1 মিলিমিটার। ঠিক আছে, 0.1 মিলিমিটার। আচ্ছা, এখানে অবশ্য তোমার প্র্যাকটিক্যালি তুমি দেখো যে এখানে আমার 0.1 সেন্টিমিটার দেওয়া আছে, 0.1 আমার সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে, সূত্রটা আমি বললাম, সূত্র ওয়াইজ বললাম, বাট তোমাদের এইভাবে এত বেশি ইন ডিটেলসে ধরবে না। আমি জাস্ট একটা তোমাদের দেখাই মানগুলা, কারণ তোমাদের এটা আইডিয়াল মান না, আমি আইডিয়াল মান এখানে সেট করি নাই। ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদের পার্টগুলো দেখাচ্ছি যাতে তুমি ভিজুয়ালাইজ করতে পারো, কারণ তোমাকে তো আসলে করতে দিবে না,
তাই না? তোমাকে হয়তো বা বলবে যে ভার্নিয়ার স্কেলটা তুমি কিভাবে মাপবা, তুমি তখন বলবা যে স্যার ভার্নিয়ার স্কেলের দাগ, যে দাগটা মূল স্কেলের যেই দাগের সাথে মিলে যাচ্ছে ওই মানটা আমি ভার্নিয়ার স্কেল মান হিসাবে কাউন্ট করব। ভার্নিয়ার সমপাতন বলতে কি বুঝো? ভার্নিয়ার স্কেলের প্রতি এক ঘরের দৈর্ঘ্য ভাগ ভার্নিয়ারের ঘর সংখ্যা যতগুলা, এটা ভাগ করলেই হচ্ছে আমার ভার্নিয়ার সমপাতনের মান চলে আসে। এইভাবে করে মুখে মুখে ধরবে যে তুমি অ্যাকচুয়ালি কনসেপ্টটা জানো নাকি, ধরতে পারছো যেটা তুমি অ্যাকচুয়ালি কনসেপ্টটা জানো নাকি। সো এই তিনটা জিনিস বুঝতে পারছো? ওকে, তিনটা জিনিস বুঝছো। তাহলে এইটা তুমি দেখো যে তুমি শুধুমাত্র এই পার্ট, এই যে এইটাই তুমি কি হিসাব করছিলা না, এইটার দৈর্ঘ্যটা, তাহলে সেম অ্যাজ তুমি এখন এই এতটুকু অংশ হিসাব করবা প্রস্থটা, তুমি তখন এইভাবে ছেড়ে দিবা, এইভাবে ছেড়ে দিলে সেম তোমাকে হচ্ছে এইটার জন্য, এই পার্টের জন্য তোমাকে একটা কি দিবে, তোমার হচ্ছে রৈখিক স্কেলে পার্ট দিবে, ভার্নিয়ার স্কেলে পার্ট দিবে, ভার্নিয়ার সমপাতন দিবে, রৈখিক স্কেলে পার্ট দিবে, ভার্নিয়ার স্কেলে পার্ট দিবে, ভার্নিয়ার সমপাতন দিবে। ঠিক আছে, তার মানে তুমি কিন্তু যেটা মাপো না কেন, এই পার্ট মাপো না কেন আর এই পার্ট মাপো না কেন, তোমাকে কিন্তু ভাইয়া তিনটা পার্ট তোমাকে অবশ্যই বের করতে হবে, এই যে এই তিনটা পার্ট। ওকে, সো এইটা বুঝতে পারছো? এইটা যদি বুঝে থাকো, এবার কিছু আইডিয়াল মানে এটার মান, যেমন এখানে আমরা এটাকে এম হিসেবে কল্পনা করি, মেইন স্কেলের পার্টটাকে এম হিসেবে কল্পনা করি, ভার্নিয়ার স্কেলের পার্টটাকে আমরা ভি হিসাবে কল্পনা করি, আর ভার্নিয়ার সমপাতনকে আমরা ভিসি হিসাবে কল্পনা করি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। ওকে, তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, সাইডে লিখি দৈর্ঘ্য, এটার মান আসবে এম প্লাস ভি ইন্টু ভিসি। তুমি চিন্তা করো এখানে এম এর মান কত ছিল? এম এর মান ছিল এখান থেকে ওকে, এখান থেকে এম এর মান ছিল আমার 0.9 সেন্টিমিটার, কারণ এই জিরো দাগটা আমার 0.9 সেন্টিমিটার, 0.9 দাগটাকেই ক্রস করছিল, এক দাগ পর্যন্ত যেতে পারে নাই, তার মানে এখান থেকে আমার এম এর মান আসবে 0.9 সেন্টিমিটার। ঠিক আছে, মাথায় রাখবা। এরপরে দেখো আমার ভি বলতে ভার্নিয়ার মান, ভার্নিয়ার স্কেলের মান, ভার্নিয়ার স্কেল বলতে কি বোঝায়? এই যে 4 দাগ, এই যে 4 নাম্বার দাগটা, এই 4 নাম্বার দাগটা কি হুবহু মিলে গেছে না? এই 4 নাম্বার দাগটা কি ভাইয়া হুবহু মিলে গেছে না? সো এখান থেকে তুমি বসাতে পারবা কি, তাহলে 4 মিলিমিটার। ঠিক আছে, এগুলো কিন্তু সব সেন্টিমিটারে কাউন্ট হবে, তার মানে 4 মিলিমিটার মানে হচ্ছে তুমি 4 ইন্টু 10 0.4, আসলে 0.4 সেন্টিমিটার। ওকে, ইন্টু ভিসির মান কত পাইছি? 0.1। ওকে, 0.1 মিলিমিটার। ওকে, সো মিলিমিটার যেহেতু আছে তাহলে আমি আবার একটুখানি করে দিই 0.1, তাহলে 0.01 সেন্টিমিটার। তাহলে এটাও সেন্টিমিটার নিছি, এটাও সেন্টিমিটার নিছি, এটাও সেন্টিমিটার নিছি। তাহলে এখন দেখো এই যে আমার দৈর্ঘ্য, এই যে আমার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের মানটা চলে আসছে না? দৈর্ঘ্যের মানটা চলে আসছে সূত্রটা দিয়ে। ঠিক আছে, আচ্ছা এবার প্রস্থের জন্য তো সেম কাজটা করতে পারবো, তাই না? এই যে প্রস্থ, এটা মাপতে চাচ্ছি, এখানে বসাবো, এই যে চলে আসলো। তার মানে এটার জন্য কি কি আসতেছে দেখো, এটার জন্য কি কি আসতেছে, তোমার এই জিরো দাগটা, এই জিরো দাগটা কয়টা ঘর অতিক্রম করছে? এই জিরো দাগটা কিন্তু এই ঘরটাকে অতিক্রম করতে পারে নাই, বুঝো, এই ঘরটাকে কিন্তু অতিক্রম করতে পারে না। আমি একটু জুম আউট করে দেখাই, আচ্ছা জুম আউট করে দেখাই, দেখো আর জুম হবে না। দেখো এই জিরো দাগটা 0.5কে ক্রস করছে, এই যে দাগ, এই যে 0.6, এই যে দাগ 0.6, এই 0.6কে কিন্তু আমার অতিক্রম করতে পারে নাই। তার মানে এখানে এম এর মান কত আসবে? এম এর মান আসবে আমার 0.5 সেন্টিমিটার। বুঝা গেছে? তাহলে এখান থেকে আমার এম এর মান প্রস্থের জন্য এম এর মান আসতেছে 0.5 সেন্টিমিটার প্লাস ভি ভার্নিয়ার সমপাতন। তার মানে এইখানে দেখতে হবে কোন মানটা বা কোন দাগটা মূল স্কেলের দাগের সাথে মিল গেছে। জিরো দাগটা কি মিলছে? না, এইটা এক, এই যে এক, এই যে এক, এই একটা কি মিলছে? না, মিলে নাই। দুই মিলছে? না, মিলে নাই। তিন তো মিলে নাই, চারও মিলে নাই, পাঁচও মিলে নাই, ছয়টা কাছাকাছি,
7টা কিন্তু আরেকটু কাছাকাছি, বুঝো 7টা আরেকটু কাছাকাছি, 8টা কিন্তু একবারে মিলে গেছে, 8টা কিন্তু একবারে মিলে গেছে, 9 নাম্বার দাগটা কিন্তু একটু ফ্ল্যাকচুয়েট হয়ে গেছে, 8টা কিন্তু প্রপারলি মিলছে। তার মানে এখানে আমি কি দিব, 8 বসাবো, 8 মিলিমিটার, তার মানে 0.8 ইন্টু 0.01, কারণ ভার্নিয়ার সমাপতনের মান তো চেঞ্জ হবে না, ঠিক আছে। এবং কোশ্চেন আপনাকে ভার্নিয়ার সমাপতন বলে দিবে, ঠিক আছে, আপনাকে বলে দিবে, এখানে লেখা আছে বলে দাও, ঠিক আছে। সুতরাং ভার্নিয়ার সমাপতন কনস্ট্যান্ট লেখাই থাকে, কনস্ট্যান্ট লেখাই থাকে, বুঝা গেছে। আমি কেন বুঝাইলাম, কারণ ভার্নিয়ার সমাপতন ধরে এই কনস্ট্যান্টটা তুমি কিভাবে পাইছো, এটাই ধরে, ওকে। সো দেখো দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, এখন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল বের হয়ে গেছে, ক্ষেত্রফল বের হয়ে গেছে। এবার তুমি এখানে চিন্তা করো, তুমি এখন এখানে চিন্তা করো, দেখো এখান থেকে আমি কি কি পাইলাম, দেখো প্রথমে দেওয়া আছে উদ্দেশ্য, ঠিক আছে, মুছে দেই এখানে, দেখো ওখানে উদ্দেশ্য, এই যে স্লাইড ক্যালিভার্স ব্যবহার করে বস্তুর দৈর্ঘ্য নির্ণয়, ক্ষেত্র সূত্রের জন্য তো এই যে এল ইন্টু বি ইন্টু এইচ, এইটা এ হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আয়তন বের করার জন্য আরেকটা উচ্চতা নিয়েও কাজ করতে হবে, এই যে এইটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি আমার প্রস্থ হয়, তাহলে এই যে এতটুকু হাইট উচ্চতা তুমি এইভাবে বসাই দিবা ওখানে, তোমার এইটাও সেম সূত্র দিয়ে এখানে বের হবে, ঠিক আছে। তারপর এখানে স্টেপটা দেখাই দিছে, এখানে তোমার স্টেপটাও দেখাই দিছে, দেখো এখানে দেখো কিভাবে কাজটা, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পুনরাবৃত্তি করে, এইখানে আমি যেটা বসাইছি, দেখো এখানে লেখা আছে, দেখো যে এরপর স্লাইড ক্যালিভার্সের চোয়াল দুটো একত্রে মিশে ভার্নিয়ার স্কেল 0 দাগের অবস্থান লক্ষ্য করে দেখতে হবে যাতে তোমার কোনো ত্রুটি আছে নাকি, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের জাস্ট একবার রিডিং পড়লে বুঝে যাবা, মেইন কনসেপ্ট তোমাদের আমি এখানে দিয়ে দিছি, ঠিক আছে। তারপরে কি আছে, ওকে ওকে ওকে, আমি তো বেশি উপরে উঠে গেছি, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আমি পরের স্লাইডটা যাই, এখানে পরের স্লাইডে দেখেন এখানে কি আছে, একটু ঠিক করে নেই, ওকে এনাফ। এবার দেখেন এখানে কি আছে, আমার ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়, এই যে প্রতি ঘরে 0.1 সেন্টিমিটার বলে দিছে, প্রতি ক্ষুদ্রতম ঘরের মান 0.1 সেন্টিমিটার, ভার্নিয়ার কনস্ট্যান্ট দেখেন 0.01 সেন্টিমিটার, এটাই হিসাব করছিলাম না, 0.01 সেন্টিমিটার। তারপর এখান থেকে কি করছে দেখেন, দৈর্ঘ্যের 3টা মান, প্রস্থের 3টা মান, উচ্চতার 3টা মান, আমি একটা পারফেক্ট মান নিয়ে কাজ করছি। কিন্তু আপনার দেখেন প্রধান স্কেলের পার্টটা কিন্তু হালকা টুকটাক হইতে পারে, যে আপনি পাইছেন মনে করেন 5.3, দেখেন 5.3, 5.2, 5.4, আপনি চাইলে এখান থেকে 5.3, 5.3, 5.3 দিতে পারেন, বাট এখানে দেখেন 4, 3, আবার 5, 4, 3, 5, আপনার কাছে 4ও মনে হচ্ছে খুব কাছাকাছি, 5ও মনে হচ্ছে খুব কাছাকাছি, আপনি চাইলে 8ও দিতে পারেন, 8ও মনে হচ্ছিল কাছাকাছি। সো এখান থেকে কি করা হয়েছে, গড় নেওয়া হয়েছে, কারণ আমি কি ভার্নিয়ার ধ্রুবকটা থেকে আমি সেম রাখবো, কারণ ভার্নিয়ার ধ্রুবক তো চেঞ্জ হবে না, দৈর্ঘ্য হোক প্রস্থ হোক উচ্চতা হোক। তারপরে এখান থেকে মান নিয়ে আমি সুন্দর মতো এখানে এভারেজ বসাবো, এইটার মান নিছি। এখানে দেখেন সূত্রটা কি ছিল, সূত্র ছিল এম প্লাস আমার এই মান আর এই মান হচ্ছে পরস্পর গুণ, এটা দিয়ে আমাকে এইটা চলে আসছে, এইটা চলে আসছে, এইটা চলে আসছে, 3টা সেলের জন্য এই মানটা চলে আসছে। তারপরে কি করছে, এই 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করছে, কারণ 3টা মান, তাহলে এখানে এভারেজ চলে আসছে। সেম এইটার সাথে যোগ 3.3 এর সাথে 6 ইন্টু এত গুণ হবে, এখান থেকে এই মানটা বের হবে, আবার 3.2 এর সাথে 8 আর এইটা গুণ হবে, এই মানটা বের হবে। এইভাবে করে 3টা মান বের হয়েছে প্রস্থে, 3টা মান কি করবেন আপনি, যোগ করে গড় করবেন, 3 দিয়ে ভাগ করবেন, তাহলে এই মানটা চলে আসবে, এটি আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এরপরে এই যে এভারেজ আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করেন, ক্ষেত্রফল বের হবে, এই 3টা গুণ করেন, আয়তন বের হবে, শেষ। সুন্দর মতো এখান থেকে লেখা আছে ভাই, আপনাদের জন্য পুরোটাই আমি লিখে দিছি, দেখেন সুন্দর মতো লেখা আছে, বুঝা গেছে এই জিনিসটা। সো আশা করি আপনারা স্লাইড ক্যালিভার্স নিয়ে আর কোনো প্যারা খাবেন না, আপনাদের যদি দেওয়া হয় আপনি ইজিলি ফিগার আউট করতে পারবেন, ওকে। আচ্ছা, এইবার চলেন পরবর্তী পার্টে, এইটা একটু পরে দেখাই, এইটা আগে দেখাই। এখানে কনসেপ্টটা কি ছিল, একটু ঠিক করি, বড় করি যাতে আপনারা দেখতে পারেন, ওকে। সো এখানে এবার পরীক্ষণটা ছিল কি, সিঁড়ি দিয়ে দৌড়ে উঠলে ক্ষমতা নির্ণয় করতে বলা হয়েছে। মনে করেন এখানে সিঁড়ি আছে,
আমি একটু আপনাদের এঁকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন সিঁড়ি দিয়ে যে আপনি উঠবেন, এটা মনে করেন ভূমি, এটা মনে করো ভূমি, ঠিক আছে। এখানে আমার অনেকগুলো সিঁড়ি আছে, এই যে এই যে এই যে এই যে যে এই এরকম সিঁড়ি আছে, ঠিক আছে। এই সিঁড়ি দিয়ে তুমি কি করতে চাচ্ছ? উপরে উঠতে চাচ্ছ। কোথায়? ধরো এই, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে আমার এ পয়েন্ট, ভূমিটা হচ্ছে এ পয়েন্ট, এই পার্টটা হচ্ছে আমার বি পয়েন্ট। তুমি এ পয়েন্ট থেকে সিঁড়ি দিয়ে বি পয়েন্টে উপরে উঠতে চাচ্ছ, ঠিক আছে। তুমি এখন কিভাবে করবা? অর্থাৎ এখানে তোমার ক্ষমতা কত হবে তোমাকে বের করতে বলছে ভাইয়া, ক্ষমতা কত হবে সেটা জানতে চাওয়া হইল। প্রথম কথা, প্রথম যে কথাটা, ক্ষমতা সূত্রটা কি? প্রথম আমার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ক্ষমতা। হোয়াট ইজ পাওয়ার, অর্থাৎ ক্ষমতা। ক্ষমতা আমরা জানি যে প্রতি একক সময় কৃত কাজের মানটাই হচ্ছে কি? ক্ষমতা। অর্থাৎ ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। আমরা সূত্র জানি পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, প্রতি একক সময় কৃত কাজের মান। এখন আমরা কিন্তু চ্যাপ্টার 4-এ দেখে আসছি এই কৃত কাজটা বিভিন্ন রকম হইতে পারে। তুমি যে কাজটা করতেছো এটা যদি কোনো ভ্যালোসিটি রিলেটেড থাকে, বুঝিস তুই যে কাজটা করতেছিস বাবা, এটা যদি ভ্যালোসিটি রিলেটেড থাকে, তার মানে এখানে পি এর মান বসবে পি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার বাই টি। অর্থাৎ ওই ভ্যালোসিটি রিলেটেড কাজ কতটুকু টাইম ডিউরেশনে করতেছো, এখান থেকেই চলে আসবে আমাদের পি। এটা হচ্ছে গতিশক্তি রিলেটেড, ইকে গতিশক্তি রিলেটেড থাকে। এবার আমার পি ডাব্লিউ, এই যে তুমি কাজটা করতেছো এটা যদি বিভব শক্তি রিলেটেড থাকে, এটা যদি ভাইয়া বিভব শক্তি রিলেটেড থাকে, তাহলে থাকবে আমাদের mgh ভাগ টি, এটা হচ্ছে ইউ বিভব শক্তি রিলেটেড, বা ইপি বলি, পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি তোমার এই কৃত কাজ যদি নর্মাল কাজ হয়, অর্থাৎ এফ ইন্টু এস হয়, চাইলে সেটাও হইতে পারে। তোমার এই কৃত কাজ কিন্তু এফ ইন্টু ভি, এটাও হইতে পারে। তার মানে তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে, তোমাকে আগে ভাইয়া ফাইন্ড আউট করতে হবে তুমি যে কাজটা করতেছো এই কাজটা কোন আন্ডারে পড়তেছে, এই কাজটা আমার ভাইয়া কোন আন্ডারে পড়তেছে। তুমি এখানে নর্মালি দেখো, তুমি যদি একবার এখানে উঠো, এখানে আসো, এইখানে আসো, এইখানে আসো, তারপরে এখানে আসবা, তোমার কি অ্যাকচুয়ালি এটা কি ধরছিলাম আমি? ভূমি ধরছিলাম না? ভূমি ধরছিলাম না? তুমি ভূমি থেকে একবার এইখানে গেছো, তুমি ভূমি থেকে একবার এখানে 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 গেছো। তার মানে কি তুমি আস্তে আস্তে ভূমি থেকে উপরে উঠতেছো, আস্তে আস্তে তুমি ভাইয়া ভূমি থেকে উপরে উঠতেছো। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি কি হচ্ছে? তোমার অবস্থার পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। এখন তুমি ভাইয়া বলো, অবস্থার পরিবর্তন যখন হয়, অবস্থার পরিবর্তন যখন হয় সেটা আসলে কোন কাজের আন্ডারে পড়ে? গতিশক্তির কাজের আন্ডারে পড়ে, তাই না? গতিশক্তি কাজের আন্ডারে পড়ে, বিভব শক্তি কাজের আন্ডারে পড়ে। অবস্থার পরিবর্তনটা অ্যাকচুয়ালি আমরা বিভব শক্তি কাজের আন্ডারে দেখি, অর্থাৎ mgh। তার মানে এখান থেকে আমাদের এই সূত্রটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, mgh বাই টি, mgh বাই টি। তার মানে এখন এই যে শিক্ষার্থী ক্ষমতা নির্ণয় করতে বলছে, এখানে তুমি বেসিক 4টা থেকে 5টা শিক্ষার্থী নিবা, 4টা থেকে 5টা শিক্ষার্থী নিবা। ধরো প্রথম শিক্ষার্থী, ধরো আমি যদি এখানে বলি যে প্রথম, আমি একটু অন্য কালার নেই যাতে দেখা যায় ডিপ, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ঠিক আছে। তাহলে প্রথম শিক্ষার্থীর ভর m1 এর মান ধরো 50 কেজি, m2 এর মান ধরো কত? m2 এর মান ধরো হচ্ছে 52 কেজি, m3 এর মান ধরো হচ্ছে আমাদের 53 কেজি, m4 এর মান ধরো হচ্ছে আমাদের 57 কেজি, m5 এর মান ধরো মনে করো 60 কেজি। এরকম বিভিন্ন ভরের
5 জন মানুষকে তুমি সিলেক্ট করো, তুমি চাইলে 4 জনও করতে পারো, বাট 5 জন করো, 4 জন 5 জনের মধ্যে থাকলে। তোমার সূত্রটা কি? এম এর সিলেকশন তো হয়ে গেছে। এবার জি, প্রথম জনের জন্য জি 9.8, দ্বিতীয় জনের জন্য জি 9.8, তৃতীয় চতুর্থ পঞ্চম সবার জন্য জি আমার 9.8। এবার তুমি চিন্তা করো, প্রথম মানুষ ধরলাম এখান থেকে এতটুকু উচ্চতা, ভূমি থেকে ফাইনাল হাইট, ভূমি থেকে আলহামদুলিল্লাহ, ওকে, ভূমি থেকে এই বি এর মান, ভূমি থেকে এই বি এর মান ধরলাম এইচ, তাহলে প্রথম ব্যক্তি এইচ পরিমাণ কভার করতেছে হাইট, দ্বিতীয় ব্যক্তিও এইচ, তৃতীয় ব্যক্তিও এইচ, চতুর্থ ব্যক্তিও এইচ, মানে প্রত্যেকটা ব্যক্তি আমার সেম লেভেলের হাইট কভার করতেছে। কিন্তু কিন্তু এখানে একটা সমস্যা আছে, সবাই সেম লেভেলে হাইট কভার করতেছে, সবার অভিকর্ষ ত্বরণের মান সেম, কিন্তু সবাই এক সময়ে বি পয়েন্টে যেতে পারবে না। একই সময়ে সবাই একসাথে বি পয়েন্টে যেতে পারবে না। কেন যেতে পারবে না? এই দেখো, কেউ জোরে দৌড়ে উঠবে, কেউ আস্তে দৌড়ে উঠবে, ঠিক আছে, স্বাভাবিকভাবে দৌড়ে উঠবে, ঠিক আছে। তুমি চাইলে এখানে 3 জন ব্যক্তি নিতে পারো বা একজন ব্যক্তি সাপেক্ষেই তুমি কল্পনা করতে পারো। দেখো এইখান থেকে তোমার পরিবর্তন, এই পরিবর্তন অ্যাকচুয়ালি হবে তোমার ভর, দুঃখিত 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 ওকে, তোমার অ্যাকচুয়ালি পরিবর্তন হবে কিসে কিসে? ভর আর সময়ের সাপেক্ষে, ভর আর সময়ের সাপেক্ষে। এখানে যেমন কি করা হয়েছে, এইখানে আমার একজন ব্যক্তি যার ভর 50 কেজি, ওকেই রাখা হয়েছে, কিন্তু ও একবার কি করছে, ও একবার জোরে দৌড়াইছে, জোরে দৌড়াইলে তার টাইম কম লাগবে, ও এখন আস্তে 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 দৌড়াইছে, টাইম আর একটু বেশি লাগবে, ও একদম জোরে হাঁটছে আর একটু বেশি লাগবে, স্বাভাবিকভাবে হাঁটছে আর একটু বেশি লাগবে, একদম আস্তে আস্তে হেলে দুলে হাঁটছে আরও বেশি লাগবে। তুমি চাইলে শুধুমাত্র টাইম দিয়েও কভার করতে পারো, কিন্তু তুমি যদি ভর দিয়ে করো ভাইয়া, বুঝো, তুমি একজন ব্যক্তি যার ভর ফিক্সড, তুমি জাস্ট টাইমটাকে করতেছো কারণ তার মুভমেন্ট ডিফারেন্ট। বাট তুমি যদি চিন্তা করো ভর দিয়ে তুমি পার্থক্য বের করবা, তুমি যদি ভর দিয়ে পার্থক্য বের করতে চাও, তোমার টাইমের পার্থক্য আসবেই আসবে। তাই বেস্ট ওয়ে হচ্ছে একজনই ফিক্স ধরো, টাইমটা তুমি ডিফারেন্ট নাও। এই দেখো, জোরে দৌড়ের জন্য হচ্ছে টাইম 10 সেকেন্ড, আস্তে দৌড় তাহলে একটু বেশি হবে 14, জোরে হেঁটে আরেকটু বেশি আরেকটু বেশি আরেকটু বেশি, তাই না? তাহলে এখানে চিন্তা করো যে আমার সূত্রটা কি ছিল, ক্ষমতা P = mgh/t, ঠিক আছে। এখানে m এর মান কত দেখো, আমি ক্যালকুলেট করি, ক্যালকুলেটর কোথায় আমার, ওকে, তাহলে এখানে m এর মান কত দেওয়া আছে 50, তার মানে mgh/w, w মান কত আসবে, m এর মান কত আসতেছে 50, g এর মান কত 12, সরি g এর মান হচ্ছে 9.8, দুঃখিত, হাইট কত 12, হাইটটা আমি ফিক্স ধরে নিছি, ধরলাম 12, এই হাইট হচ্ছে আমার 12, তুমি চাইলে 13 ধরতে পারো, তুমি চাইলে 14 ধরতে পারো, কোনো সমস্যা নেই, আমি 12 ধরছি। তার মানে এখান থেকে কত আসতেছে, এখান থেকে আসতেছে আমাদের 5880 জুল। এবার আমরা কি জানি, এই যে mgh/t, দেখো সূত্র দিছে mgh/t, তার মানে এই 5880-কে সময় দিয়ে ভাগ করে, এখানে সময় কত লাগছে 10, তার মানে দেখো 588, এখানে চিন্তা করো 14, সময় লাগছে 14, উপরে থাকবে আমার কত, এটার জন্য উপরে থাকতেছে আমাদের 5, এটার জন্য আমার উপরে থাকতেছে কত 5880/14, ঠিক আছে, তার মানে আছে 5880/14, তার মানে এখানে তাহলে লাগতেছে আমার 420, ক্ষমতা হচ্ছে একক হচ্ছে ওয়াট, ঠিক আছে। তাহলে উপরে তো কৃত কাজ তো সেম হচ্ছে, কাজ তো সেম, সময়টা ডিফারেন্ট হচ্ছে, তাহলে এখানে 18, তার মানে 5880/18, তাহলে কত আসতেছে 5880/18, এখান থেকে আসতেছে আমার 326.67 ওয়াট, ঠিক আছে। সেম 5880/22, 5880 সময় কত 30, মানগুলো বসাইতে পারছো। তার মানে দেখেন একজন যার কাজ ফিক্সড, mgh কাজ ফিক্সড, আমি একজন নিছি, কিন্তু সে বিভিন্ন টাইম ট্রাভেল করতেছে, ক্ষমতার মানও আমার ডিফারেন্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? এইটাই আপনাকে জাস্ট এখানে এই জিনিসগুলাই সুন্দর মতো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এখানে, ওকে। তার মানে আশা করি এই পার্টটা ধরতে পারছেন যে ক্ষমতার সাপেক্ষে আপনি কিভাবে বের করলেন। দেখেন আমি কিন্তু ক্ষমতার কনসেপ্টটা আপনাকে বলে দিছি এখানে, টু বি অনেস্ট ক্ষমতার কনসেপ্টটা এখানে বলে দিছি, বাট এখানে এইটা না করার জন্যই বেটার, কারণ এটা হচ্ছে কমপ্লেক্স হয়ে যায়। চাইলে করতে পারেন, এইটা করতে হলে আপনাকে ভরও চেঞ্জ করতে হবে, সময়ও চেঞ্জ করতে হবে, কমপ্লেক্স। ভর সেম নাকি সময় চেঞ্জ করি, একজনই ভর, তাহলে আর কমপ্লেক্সের ইস্যু না।
বাট এটাও করলে আমার সূত্র কিন্তু সেমই থাকবে, mgh/t, এটাই কি আপনাকে করতে হবে। ওকে, এবার হচ্ছে লাস্ট যে পার্টটা, এটা নিয়ে আলোচনা করব। এই যে ওকে, এখানের পরীক্ষণটা এরকম যে ওকে, পরীক্ষণটা কিরকম দেখো, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে একটি ঢালু তক্তার উপর মার্বেল গড়িয়ে পড়তে দিলে গড় দ্রুতি নির্ণয় করো। গড় দ্রুতি নির্ণয় করতে বলা হচ্ছে। ধরো আমি এটা একটু সাইডে নিই, ঠিক আছে। ধরো একটা ঢাল, ধরো এইটা একটা ঢাল, ডিলিট করি। সুন্দর করে আঁকাই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে, ঠিক আছে। ওকে, মনে করেন এটা একটা ঢাল, ওকে, একটা ঢাল। এই ঢালের উপর একটা মার্বেল আপনি রাখছেন, বিভিন্ন সাইজের মার্বেল নিছেন, ঠিক আছে। একটাই মার্বেল নিছেন, এখানে একটা আছে, ঠিক আছে। একটাই মার্বেল নিছেন, ধরেন এখানে একটাই মার্বেল নিছেন আপনি, ঠিক আছে। এই মার্বেলটা এখন কি করবে, গড়ায় পড়বে, অর্থাৎ এই মার্বেলটা এখন এইভাবে পড়বে, এখানে যাবে, এইখানে যাবে, এইখানে যাবে, এইখানে যাবে, এইখানে আসবে, ঠিক আছে। এখন এইখানে যে আসলো, এখানে আসতে কিন্তু তার ডিফারেন্ট টাইম লাগবে, খুবই সূক্ষ্ম টাইম। কিন্তু আপনি চিন্তা করেন, এই পয়েন্ট থেকে এই এতটুকু যে ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে আমার যে এতটুকু ডিস্টেন্স, এই এতটুকু ডিস্টেন্সের মানের কি কোনো চেঞ্জ আসবে? আপনি যদি ধরেন এই পয়েন্ট, এটা হচ্ছে আমার এ পয়েন্ট আর এটা হচ্ছে আমার বি পয়েন্ট, তাহলে এ বি পয়েন্টের দৈর্ঘ্য মনে করেন আমার 2.5 মিটার অথবা 3 মিটার। আপনি মার্বেলটাকে একবার কেন 100 বার আপনি করেন, 100 বার ফেলে দেন, গড়ায় পড়তে দেন, 3 মিটার বা 2.5 মিটারই থাকবে, চেঞ্জ কিন্তু হবে না। তার মানে এখানে কত আছে দেখেন, অতিক্রান্ত দ্রুত তক্তার দৈর্ঘ্য বলতে এই যে এবি, তক্তার দৈর্ঘ্য হচ্ছে আমার কি এবি। এই এবির দৈর্ঘ্য কত নিছি আমরা, 2 নিছি। এবির দৈর্ঘ্য আমরা অ্যাকচুয়ালি কত নিছি ভাইয়া, 2 নিছি। এবির দৈর্ঘ্য নিছি আমরা 2। ওকে, এবার দেখেন সময়, আমি প্রথমে দেখলাম যে মার্বেলটা কতটুকু, এই এবি পথটাকে অতিক্রম করতে তার 1.2 টাইম লাগছে, 1.2 টাইম লাগছে। তাহলে এখানে আমাকে কি বের করতে বলছে ভাইয়া, গড় দ্রুতি বের করতে বলছে। গড় দ্রুতি সূত্র কি, গড় দ্রুতি উপরে বসবে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। অতিক্রান্ত দূরত্ব কত, 2, সময় কতটুকু লাগছে আমার 1.2, ঠিক আছে। তাহলে মান চলে আসবে 1.6। এইবার আবার এই মার্বেলটাকে ফেললেন, এইবার দেখা গেল মার্বেলটা আমার 1 মিনিটেই, ঠিক আছে, সরি 1 সেকেন্ডেই পড়ে গেছে, 1 সেকেন্ডই পড়ে গেছে। তার মানে আবার সেম সূত্র, দূরত্ব ভাগ সময়, দূরত্ব কত 2, এই দূরত্ব এবি পয়েন্টের দূরত্ব তো চেঞ্জ হয় না, বাট সময়টা চেঞ্জ হচ্ছে কত 1, তার মানে এখানে আসবে অ্যাকচুয়ালি 2, ঠিক আছে। এরপরে দেখেন আবার ফালাইছেন 0.8, ঠিক আছে। এটা আপনার মতো করে দিবেন, কোনো সমস্যা নাই। বাট এখানে 7টা দিছে, আপনি চাইলে স্ট্যান্ডার্ড মান হচ্ছে আপনি চাইলে 5টা নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই, 5টা নিয়ে কাজ করেন। ওকে, সো দেখেন ক্যালকুলেশন হিসাব শেষ। এবং এখান থেকে আমি যতটুকু দেখছি আপনাদের ফিজিক্সের যে প্র্যাকটিক্যাল লিস্ট, এই প্র্যাকটিক্যাল লিস্টে এই 3টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন আমি কিন্তু সব কটাই আপনাকে ইম্পর্টেন্ট পার্টগুলো, স্লাইড ক্যালিভার হাতে ধরে দেখাইলাম, ঢালেরটা দেখাইলাম, মানুষ ব্যক্তি উপরে উঠতেছে এবং এটার ক্ষমতার পার্টটা কি, ক্ষমতার এককটা পড়ে যাবেন ভাইয়া, কাজের একক জুল, ক্ষমতার একক ওয়াট। এবং এটা আবার কোশ্চেন করতে পারে 1 HP হর্স পাওয়ার 700 মানে 740 না 46 জুল, ঠিক আছে, জুল না কত এটা একটু দেখতে পারবেন, ঠিক আছে। বলে দে 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু ওয়াট, ঠিক আছে। এটা মানে এটা একটু আরেকটু আপার লেভেলের কোশ্চেন হয়, আপনাদের বইতে দেওয়া আছে, এগুলো দেখে আসেন। 1 হর্স পাওয়ারের মান কত, এটা ভালো মতো দেখে দেখবেন।
ঠিক আছে 746 ওয়াট। ওকে, সো এইটা হচ্ছে ভালো মতো দেখেন, এই তিনটা যদি অ্যাটলিস্ট এই তিনটার এই ক্লাস দেখে, মানে ক্লাস তো না, এটা একটা ওয়ান কাইন্ড অফ আপনাদের বোঝানোর জিনিস, ক্লাসও না। সো এটা যদি ভালো মতো আপনি পিক করতে পারেন, দেখবেন যে একে তো ধরে না, বাট বাই চান্স যদি ধরে, এই তিনটার মধ্যে যে কোনো একটা ধরবে এবং ইজিলি আপনি সেটাকে ফিগার আউট করতে পারবেন। সো আজকে আশা করি আপনাদের মানে এই যে ইসের পার্ট, প্র্যাকটিক্যালের পার্ট, এইটা আপনার নেক্সট টাইম আশা করি এইটা করার পরে আপনাদের কোনো প্যারা লাগবে না, বুঝতে পারবেন সব কিছু। এবং এমন তিনটা নিছি যেটা কমপ্লেক্স। সো মোটামুটি এখন কি বলবো, 26 ব্যাচের সাথে অফিসিয়াল আমার অফিসিয়াল যে যাত্রা, এইটা হচ্ছে শেষ, এন্ডিং। বাট হয়েও শেষ হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের সাথে এইচএসিতে দেখা হবে, ইনশাল্লাহ ভার্সিটি অ্যাডমিশনে আপনাদের সাথে দেখা হবে। সো আপনাদের জন্য একটাই হচ্ছে লাস্ট মেসেজ, সেটা হচ্ছে আপনারা এই যে টাইমটুকু পাচ্ছেন, এই যে এসএসসির পরবর্তী যে টাইম, একটা ফ্রি টাইম, এই ফ্রি টাইম অ্যাকচুয়ালি আপনি কী করবেন? আপনার জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে আপনি প্রোডাক্টিভ কাজ করেন। প্রোডাক্টিভ কাজ করতে মানে কি, এইচএসসির বই সংগ্রহ করে হচ্ছে আমি পড়াশোনা করব, এটা না, আমি এটা বুঝাই নেই। আপনারা চাইলে সাঁতার শিখেন, যারা সাঁতার পারেন না সাঁতার শিখেন, যারা সাইকেল চালাতে পারেন না সাইকেল চালানো শিখেন, যারা হচ্ছে মনে করেন যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, দাবা খেলেন, গল্পের বই পড়েন, 3 গোয়েন্দা, মাসুদ রানা, পথের পাঁচালী, এগুলো পড়েন, এগুলোই বলতেছি। তারপরে যাদের মনে করেন যে ফ্যাট হয়ে গেছে, আপনার শরীর নিয়ে সচেতন, জিম করেন, এক্সারসাইজ করেন, সকালে দৌড়ান, মাঠে খেলতে যান, ফুটবল, ক্রিকেট, যেটা মন চায় সেটা খেলেন। বাট এইভাবেই হচ্ছে টাইমটা কাটান লাইফের। আমার কাছে আমাকে যদি সুযোগ দেওয়া হয় নেক্সট টাইম, আমি আমার এই যে এসএসসির পরে যে 3 মাস, এই 3 মাসে ব্যাক যেতে চাবো, একবার না 1000বার ব্যাক যেতে যাব। এতটা সুন্দর মোমেন্ট এগুলা। এইচএসির পর আপনারা এগুলো, এইচএসিতে উঠলে আপনি এগুলো টাইম পাবেন না, কারণ এইচএসির পরবর্তী যে সময়, ওই সময় একদম পরের দিন থেকে, পরীক্ষার ওই শেষ হওয়ার পরের দিন থেকে আপনাকে ভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য দৌড়াদৌড়ি করতে হবে। এটাই ট্রু। একটা জায়গায় ভর্তি হওয়ার পরে হয়তোবা 1 থেকে 2 মাস টাইম পাওয়া যায়, বাট ভার্সিটিতে যখন আপনি যেদিন পা দিবেন, ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার লাইফে কোনো ছুটি নাই। সো এটা গোল্ডেন টাইম, যা ইচ্ছে তাই করেন, দুষ্টামি করেন, খেলাধুলা করেন, বিন্দাস মজা করেন, ঠিক আছে? সো যাই করবেন অবশ্যই সুস্থভাবে সবই করবেন, দুর্ঘটনা ঘটাবেন না লাইফে, বাইক চালাইতে গিয়ে, গাড়ি চালাইতে গিয়ে দুর্ঘটনা ঘটাবেন না, সচেতনতার সাথে সব কিছু করবেন। সো সবাইকে টাটা, এতটুকুই, আসসালামু আলাইকুম।